নমস্কার। আজ আমি সিন্ধু নদের গতিপথ, এতে কোন কোন নদী মিলিত হয়েছে, পাঞ্জাবের পঞ্চনদ, এই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করছি। এটা কিন্তু মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। মাধ্যমিকে 3 মার্কসের একটা প্রশ্ন হয়। প্রশ্নটা হলো যে সিন্ধু নদের গতিপথ আলোচনা করো, ঠিক আছে? তো এটা 3 মার্কসের প্রশ্ন হয়। তো শুধু মাধ্যমিকেই না, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই, মানে ওই চাকরির যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই সিন্ধু নদ সংক্রান্ত নানান প্রশ্ন আসে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, দেখবে সিন্ধু নদ সংক্রান্ত যা প্রশ্ন আসে, আমি একদম খুঁটিনাটি বিষয়ে ডিটেলস আলোচনা করছি, ফলে তোমরা শুনে শুনেই অনেক প্রশ্নের উত্তর শিখে নিতে পারবে। সিন্ধু একটি আন্তর্জাতিক নদী। নদীটি তিব্বত অর্থাৎ চীন এবং ভারত ও পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে, ঠিক আছে? তো সিন্ধু নদের মোট দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার। 2880 কিলোমিটার। এর মধ্যে 809 কিলোমিটার পথ ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি দেখো যে তিব্বতের মানস সরোবর, মানে এখানে আছে মানস সরোবর। তো মানস সরোবরের কাছে সিন খাবাব নামে এক হিমবাহ আছে। ওই হিমবাহের বরফগলা জল থেকে নদীটি উৎপত্তি হয়ে এই পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। পশ্চিম দিকে প্রথমে ভারতের লাদাখ অঞ্চলে, তারপরে জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের গিলগিট প্রদেশে প্রবেশ করেছে। এবার পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কি হয়েছে বলতো, করাচির নিকট আরব সাগরে নদীটি মিলিত হয়েছে। ভারতে প্রবেশ করার পর বেশ কিছু উপনদী এর সঙ্গে মিলিত হয়েছে। দেখো তাহলে নদীটি এই প্রবাহিত হচ্ছে, তাই তো? তাহলে তোমরা আগের দিনেই ডান তীর বাম তীর জেনেছো। ডান তীর কোনটা? যে আমরা যদি নদীর সঙ্গে সঙ্গে হেঁটে চলি, তাহলে ডান হাতটা হচ্ছে ডান তীর, বাম হাতটা হচ্ছে বাম তীর। তার মানে আমরা যদি এদিক দিয়ে যাই, নদীর সঙ্গে সঙ্গে যাচ্ছি, তার মানে কি এটা কি ডান তীর, এটা কি বাম তীর? দেখো তাহলে এই যে ডান তীরে এই একটা নদী এসে মিলিত হয়েছে, এই যে নদীটা, মানে এই যে নদীটার নাম হচ্ছে শিয়ক নদী, ঠিক আছে? আরেকটা নদী দেখো, এই আরেকটা নদী, এই নদীটা কি গিলগিট নদী, ঠিক আছে? তো ডান তীরে মূলত এই দুটা নদী এসে উপনদী এসে মিলিত হয়েছে। প্রশ্ন হয় যে সিন্ধু নদের ডান তীরের দুটি উপনদীর নাম লেখো, তাহলে উত্তর কি হবে? কি শিয়ক নদী ও গিলগিট নদী, ঠিক আছে? এবার দেখি যে বাম তীরের নদীগুলো, তার মানে এদিক থেকে যে নদীগুলো মিলিত সেগুলো কি বাম তীরের নদী। এই যে এই নদীটা দেখছো তোমরা, এই নদীটা হচ্ছে জাসকর নদী। মানে এখানে এই যে এই নদীটা জাসকর নদী। তাহলে জাসকর নদী সিন্ধুর কোন দিকের উপনদী, কোন তীরের? কি বাম তীরের উপনদী। এছাড়াও এই যে পাঞ্জাবের এই যে 5টি নদী আছে, এই 5টি নদীও কোন তীরের? কি বাম তীরের প্রধান উপনদী। এবার এই যে 5টি নদী সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে, ঠিক আছে? দেখো এই 5টি নদীর একদম দক্ষিণে যে নদী, এর নাম শতদ্র বা সুতলেজ। মানে এই যে এই নদীটার নাম শতদ্র বা সুতলেজ, ঠিক আছে? এবার এই যে তার উত্তরে এই নদীটার নাম বিপাশা নদী। তারপরে এই নদীটার নাম ইরাবতী বা রভি নদী। আর এই যে নীল রং করা নদীটা, এর নাম হচ্ছে চন্দ্রভাগা বা চেনাব নদী। আর এর সঙ্গে মিলিত হয়েছে দেখো এই নদীটা, এটা হচ্ছে ঝিলাম বা বিতস্তা নদী, ঠিক আছে? এবার এই নদীগুলো এক এক করে দেখে নিই। প্রথমে দেখো এই শতদ্র বা সুতলেজ নদী। দেখো এই যে শতদ্র বা সুতলেজ নদী, এখানে আছে রাক্ষসতাল হ্রদ। এই রাক্ষসতাল হ্রদ তিব্বতের রাক্ষসতাল হ্রদ থেকে উৎপত্তি লাভ করে হিমাচল প্রদেশ, মানে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। হিমাচল প্রদেশ পাঞ্জাবের উপর দিয়ে প্রবাহিত হয়ে এই নদীটার সঙ্গে মিশেছে। তার মানে কি কোন নদী? চেনাব বা চন্দ্রভাগার সঙ্গে পাকিস্তানে গিয়ে মিশেছে, ঠিক আছে? তো এই নদীর মোট দৈর্ঘ্য 1500 কিলোমিটার। ওকে, তো শতদ্র বা সুতলেজ নদীর মোট দৈর্ঘ্য কত বলছি? 1500 কিলোমিটার, ঠিক আছে? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে, এই শতদ্র নদীতেই কি বলতো ভাকরানাঙ্গাল বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা গঠিত হয়েছে। এটা কিন্তু খুব প্রশ্ন হয় যে ভাকরানাঙ্গাল নদী উপত্যকা পরিকল্পনা কোন নদীতে গঠিত হয়েছে? তাহলে উত্তর কি হবে? শতদ্র বা সুতলেজ নদীতে গঠিত হয়েছে, তাই তো? তাহলে এর প্রধান উপনদীর নাম কি? বিপাশা, তাই তো? বিপাশা নদী এসে শতদ্রুতে মিশেছে, তাই তো? এবার দেখো এই যে 5টা নদীর জল আছে, এই 5 নদীর জল শেষ পর্যন্ত কোথায় গেছে? পাকিস্তান, মানে নদীগুলো ভারত থেকে প্রবাহিত হয়ে পাকিস্তানে গিয়ে সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে। এবার এই যে 5 নদীর জল কে কোন নদীর জল ব্যবহার করবে, এই নিয়ে ভারত আর পাকিস্তানের মধ্যে জল চুক্তি আছে, সিন্ধু জল চুক্তি,
ঠিক আছে, এই চুক্তি অনুযায়ী এক এক নদীর জল এক এক দেশ ব্যবহার করবে। ওকে, এখানে দেখো এই শতদ্রু বা সুতলেজ নদী ভারত জল চুক্তি অনুযায়ী, মানে ভারত পাকিস্তানের জল চুক্তি অনুযায়ী এই শতদ্রু নদীর জল পুরোপুরি ভারত ব্যবহার করতে পারে। ও শতদ্রুর উত্তরে এই যে এই নদী কি বলছি, কি বিপাশা বা বিয়াস নদী, মনে রাখবে বিপাশার আরেক নাম বিয়াস নদী। ঠিক আছে, তো এই বিয়াস নদী কি হয়েছে, এই নদীটি হিমাচল প্রদেশের মধ্যভাগ থেকে উৎপত্তি লাভ করে হিমাচল প্রদেশ হয়ে পাঞ্জাবে গিয়ে কার সঙ্গে মিশেছে, শতদ্রু নদীর সঙ্গে মিশেছে। এই নদীটির মোট দৈর্ঘ্য 470 কিলোমিটার। ঠিক আছে, তো জল চুক্তি অনুযায়ী, মানে ভারত পাকিস্তান জল চুক্তি অনুযায়ী এই বিয়াস বা বিপাশা নদীর জল পুরোপুরি ভারত ব্যবহার করতে পারবে। এরপর দেখো এই যে এই নদীটা, এটা কি নদী, ইরাবতী বা রবি নদী। ঠিক আছে, এই ইরাবতী বা রবি নদী ওই হিমাচল প্রদেশের চাম্বা জেলায় উৎপত্তি লাভ করে হিমাচল প্রদেশ পাঞ্জাবের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে গিয়ে কার সঙ্গে মিশেছে, দেখো চন্দ্রভাগা বা চেনাব নদীর সঙ্গে মিশেছে। তো ভারত পাকিস্তান জল চুক্তি অনুযায়ী এই চেনাব নদী ইরাবতী নদীর জলও পুরোপুরি ভারত ব্যবহার করতে পারবে। এই যে নীল রঙের এই নদীটার কি নাম, চন্দ্রভাগা বা চেনাব নদী। ঠিক আছে, তো এই চেনাব নদী হিমাচল প্রদেশের লাহাউল জেলায় উৎপত্তি লাভ করেছে। ওই হিমাচল প্রদেশে উৎপত্তি লাভ করে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর উপর দিয়ে প্রবাহিত হয়ে, দেখো জম্মু কাশ্মীর উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে গিয়ে কার সঙ্গে মিশেছে, কার সঙ্গে, সিন্ধু নদীর সঙ্গে মিশেছে। তাহলে এই চন্দ্রভাগা এগুলো কিন্তু তাহলে এই শতদ্রু আর ইরাবতী দুটাই কিন্তু কার উপনদী, চন্দ্রভাগা বা চেনাব নদীর উপনদী। মনে রাখবে এই চন্দ্রভাগা নদীর জল, ওকে, এই চন্দ্রভাগা নদীর জল চুক্তি অনুযায়ী পাকিস্তানের জন্য বরাদ্দ আছে। এই 5টি নদীর মধ্যে সবার উত্তরের এই যে এই নদীর নাম কি, ঝিলাম নদী। ঠিক আছে, তো এই ঝিলাম নদী ঋগ্বেদে ঝিলাম নদী বিতস্তা নামে পরিচিত। ওকে, তো আর্যদের কাছে এই ঝিলাম নদী ছিল কি বলতো, ঝিলাম নদী ছিল অত্যন্ত পবিত্র নদী। আমাদের জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর এই ঝিলাম নদীর তীরেই অবস্থিত। ঠিক আছে, তো নদীটি গিয়ে কোথায় মিশেছে, কার সঙ্গে, নদীটি কি পাকিস্তানে গিয়ে কার সঙ্গে মিশেছে, চন্দ্রভাগা বা চেনাব নদীর সঙ্গে মিলিত হয়েছে। ঠিক আছে, এবার দেখো তাহলে এই যে 5টা নদী, এই 5টা নদী কোনো না কোনো ভাবে কার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, কি বলতো, পাঞ্জাবের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই জন্য পঞ্চ নদী থেকেই পঞ্চ আব, এই পঞ্চ আব থেকে নাম কিন্তু পাঞ্জাব। এই পাঞ্জাবের উপর দিয়ে 5টা নদী প্রবাহিত হয়েছে বলেই এর নাম কিন্তু পাঞ্জাব প্রদেশ। তো পাঞ্জাব শুধু যে ভারত আছে তা না, কিন্তু পাকিস্তানেও কিন্তু একটা পাঞ্জাব প্রদেশ, পাকিস্তানের একটা পাঞ্জাব প্রদেশ আছে। তো যেহেতু এই নদীগুলো বিধৌত এলাকা পাঞ্জাব, এই জন্য কি হয়েছে বলতো, যে এখানকার মৃত্তিকা অত্যন্ত উর্বর পলিমাটি, এই জন্য পাঞ্জাবে কৃষিজ ফসল খুব ভালো উৎপন্ন হয়। এই জন্য মনে রাখবে, এই জন্য পাঞ্জাবেই কিন্তু কি বলতো, পাঞ্জাবেই সবুজ বিপ্লব প্রথম হয়েছিল এই উর্বর মৃত্তিকার জন্য। ঠিক আছে, তো আজকে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।